দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এখন ঠিক যুদ্ধ চলছে বলা যায় না, তবে পরিস্থিতিটা যুদ্ধের চেয়ে অনেক বেশি জটিল, কারণ যুদ্ধে অনেক অঙ্ক কষা কিংবা হিসেব কষা অনেক বেশি সহজ হয়, কিন্তু এখন যে পরিস্থিতি চলছে এক ধরনের যুদ্ধবিরতি। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি, কিন্তু তিনি স্পষ্ট করেননি কতদিন ধরে এই যুদ্ধবিরতি চলবে। এটি কি আগামীকালকে শেষ হয়ে যাবে, নাকি আরো 1 মাস 2 মাস ধরে এটি চলবে? তিনি বলেছেন যতদিন পর্যন্ত না ইরানের নেতারা এক হয়ে একটি ইউনাইটেড প্রপোজাল দিতে না পারছেন ততদিন পর্যন্ত তিনি যুদ্ধবিরতি চালাবেন। এবং হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারন লেভিটো এই ধরনের ইঙ্গিত দিয়েছেন যে খুব 2-3 দিনের জন্য এই যুদ্ধবিরতি নয়, এটি একটু লম্বা সময়ের জন্য। অন্যদিকে কেউ কেউ বলছেন, অর্থাৎ ট্রাম্প প্রশাসনের কেউ কেউ বলছেন না, এটি খুব ক্ষণস্থায়ী, ইরানকে এত বেশি ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, ইরানকে অবশ্যই অবশ্যই একটা চুক্তিতে আসতে হবে, নয় আবার যুদ্ধ শুরু, আবারও হামলা, সেটি চলবে। কিন্তু মানুষ কিংবা যারা যুদ্ধ চান না তারা আসলে এক ধরনের অস্থির সময় কাটাচ্ছেন, কারণ তারা বুঝতে পারছেন না যে পরিস্থিতিটা আসলে কোন দিকে মন দিতে যাচ্ছে। কারণ দুই পক্ষই অনড়, আমেরিকা তাদের দাবিতে অনড়, অন্যদিকে ইরান তাদের দাবিতে অনড়। এবং ইরান বলছে যে এই চুক্তি না হওয়ার পিছনে তারা 3টি কারণকে মনে করছেন যে বড় ধরনের ইস্যু হিসেবে থাকছেন। তার মধ্যে প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ যেটি ইরানের বন্দরগুলোতে চালানো হচ্ছে, এবং আরেকটি হলো হুমকি প্রধান, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় 2 দিন পর পর যে হুমকিগুলো দেন, এটির কারণে তারা স্থায়ী চুক্তি করতে কিংবা এই আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না। এমন একটি পরিস্থিতিতে অনেকেই ভাবছেন যে ইরান এই সুযোগে কিংবা কতদিন সময় লাগতে পারে আসলে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে, পারমাণবিক বোমা তৈরি করতে। কারণ ইরানের ভিতরে বিভাজনগুলো পশ্চিমা মিডিয়া এখন বড় করে আসছে, বিশেষ করে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তার ছেলে মুস্তফা খামেনি, তিনি গত 7 সপ্তাহ ধরে যুদ্ধ চলছে কিন্তু পুরোপুরি অদৃশ্য আছেন। কে চালাচ্ছেন? ইরানের স্পিকার চালাচ্ছেন? কিভাবে চালাচ্ছেন? একই সাথে আমরা আলোচনা করব আমেরিকার ভিতরকার 2টি ইস্যু, অর্থাৎ ভার্জিনিয়া এবং ফ্লোরিডায় রিডিস্ট্রিক্টিং হচ্ছে। এর মধ্যে ভার্জিনিয়াতে ভোটে সেটি পাশ করা হয়েছে, পাল্টা অবস্থান হিসেবে রিপাবলিকানরা ফ্লোরিডায় রিডিস্ট্রিক্টিং করতে যাচ্ছেন। কিন্তু নানা অঙ্ক কিংবা হিসাব এই, অর্থাৎ রিডিস্ট্রিক্টিং করতে গেলে কে জিততে পারেন, কারা লাভবান হতে পারেন, আইনের হুমকি কতটা আসতে পারে, সেসব বিষয়গুলো আলোচনা আছে। মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপোর্টেশন কিংবা অভিবাসন নীতিতে যে পরিবর্তনগুলো আনছেন, কড়াকড়ি আনছেন, সেগুলো কতটা প্রভাব ফেলতে পারে, এইসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, এই যুদ্ধবিরতিটা আসলে কতদিনের কিংবা এটি কতদিন ধরে চলবে, এটির কোনো স্পষ্ট আভাস, ইঙ্গিত, বিশ্লেষণ কোনো কিছু পাচ্ছেন কিনা? না, তেমন আওয়াজ পাচ্ছে না। এটা একটা জিনিস আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমেরিকা সব কারণেই, আপনার ইকোনমিক, ওয়ার্ল্ড ইকোনমি, IMF এর যে হুঁশিয়ারি, আমাদের এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, সামনে মিড টার্ম ইলেকশন, সবকিছু বিবেচনা করেই প্রেসিডেন্ট ট্রাম্প এটার একটা সলিউশন চাচ্ছেন। এবং সলিউশন চাচ্ছে এই যুদ্ধবিরতিটা যে এখন অ্যানাউন্স করলো, এক্সটেনশনটা কিন্তু ইরান বলে নাই, কিন্তু ইউনাইটেড স্টেটস নিজেই এটা এক্সটেন্ড করেছে। আর যদি যুদ্ধবিরতি যদি আমরা বলি, এটা আসলে অ্যাকচুয়ালি আপনি যে ইন্ট্রোডাকশনে বললেন, এটা কিন্তু সত্যি এর কোনো যুদ্ধবিরতি না। কারণ হলো শুধু বোমাটা পড়তেছে না এয়ারে, কিন্তু এই যে ব্লকেড ইজ ট্যান্টামাউন্ট টু ওয়ার, যে যুদ্ধ, তাদের পড়তে আসতে দিচ্ছে না, এটা একটা যুদ্ধ। এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এটা একটা অপরাধ, এটা ঠিক না আর কি। এই যুদ্ধবিরতির এখন আপনি যেটা বললেন যে এখন দেখা যাচ্ছে যে খোমেনিকে মারার জন্য জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে গেছে। কারণ তখন যে একটা স্ট্রং ভয়েস ছিল, সেই স্ট্রং ভয়েসটা না থাকাতে যুদ্ধ হওয়ার ফলে যে IRGটা, GC যারা আর কি মিলিটারি, তারা আবার শক্তিশালী হয়ে গেছে। এবং তাদের মধ্যে যে দুটো গ্রুপ, হ্যাঁ, ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে, বিলিয়নস অফ ডলার্স অফ ইকোনমিক ড্যামেজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ, সবকিছু করা হয়েছে। কিন্তু তারপরেও তারা রেজিলিয়েন্সি দেখাইছে। ইরানের পিপল তাদেরকে মনে করছিল যে তাদেরকে সরিয়ে দিতে পারবে,
যে রিজিম চেঞ্জ, সেই রিজিম চেঞ্জটা করা সম্ভব হয় নাই। সুতরাং ইরানিরা আইআরজিসি যেটা মিলিটারি উইংটা এটা শক্তিশালী পজিশন নিছে, কিন্তু পলিটিক্যাল উইংটা চাচ্ছে যে আর কত একটা আলোচনার মাধ্যমে একটা কিছু হওয়া দরকার। তবে এই জিনিসটা আমার মনে হয় দি প্রেসিডেন্ট চাচ্ছে, যেটা আমি বললাম ইয়েতে আগেই, যে আমেরিকার স্বার্থে, পৃথিবীর স্বার্থে, ইউরোপের স্বার্থে, ইউরোপের মিত্র দেশগুলোর স্বার্থে যে যুদ্ধবিরতি হরমুজ প্রণালীটা খুলে দেওয়া দরকার। কিন্তু যেহেতু হরমুজ প্রণালী এখন খুলে দেওয়ার পিছনে দুই পার্টি দায়ী, আমেরিকা ব্লকেট দিছে, ইরানও দিচ্ছে না, ইরানদের দুইটা শিপ দখল করতে দিচ্ছে না। সুতরাং দুইটা পার্টি এখন কম্পিটিং টু ক্লোজ দি হরমুজ, এবং এটা মিডল ইস্টের এবং গালফ কান্ট্রিগুলোর যে এক্সপোর্ট, ইরানের এক্সপোর্টও ক্ষতি হচ্ছে এবং আমেরিকারও ক্ষতি হতেছে, কারণ এই যে এক একদিন কত $1 মিলিয়ন খরচ হচ্ছে এত ডিপ্লয়মেন্টের জন্য। তো সবার জন্যই এটা ক্ষতিকর। মানে বিষয়টা তো এমন দাঁড়াচ্ছে যে এটি যদি অনির্দিষ্টকাল চলতে থাকে, এই চুক্তি না হয়, যুদ্ধবিরতি চললো, কিন্তু আমেরিকাও হরমুজ অবরোধ করে রাখলো, ইরানও হরমুজ অবরোধ করে রাখলো, এটি তো পুরো বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দেবে। তাহলে তো এটি খুব দ্রুত করা দরকার। এমন একটা অনির্দিষ্টকাল কেন দেয়া হচ্ছে? মানে ইরানকে কি চাপ দিয়ে কিংবা যেভাবে তিনি চেয়েছিলেন সেভাবে কাবু করা যাচ্ছে না, সেই কারণেই কি অনির্দিষ্টকাল? হ্যাঁ হ্যাঁ, কারণ হয়েছে কি, শুনুন একটা কথা কি জুয়েল, আগামীকালের মধ্যে এটা করে দিবেন, না হলে আমি এটা করবো, রাইট? হুম হুম তখন আগামীকালের মধ্যে যদি আপনি জিনিসটা আপনি যদি আলটিমেটাম দেন, একটা টাইম দেন, হুম সেই টাইমটা যদি আপনি মেনটেন না করেন, বারবার সুইপ করেন, তাহলে আপনার ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। হুম এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রেডিবিলিটিটা জিরো হয়ে গেছে এসব ফালতু কথা বলে, যে সিভিলাইজেশন ধ্বংস করে দিবে, এই করে, এগুলো নিতান্তই আনপ্রেসিডেন্সিয়াল টক। এগুলা হওয়া ঠিক না। আমাদের প্রেসিডেন্ট পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ, সব সব সবচেয়ে বড় ডেমোক্রেসি, না হলেও ভালো ডেমোক্রেসি দেশ, তার মুখ থেকে এইসব মানায় না। এখন সেই জন্যই উনিও বুঝতে পেরেছে, এই বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে, ইভেন তার মেগা বেসের মধ্যেও তার আস্তে আস্তে সংখ্যা বাড়ছে এটার বিরুদ্ধে আর কি। এখন হুম লোকজন বলা শুরু করেছে এই যুদ্ধটা আমাদের জন্য না, হায়ার অফিসিয়াল বলছে যে এটা আমাদের সিকিউরিটি রিস্ক না। তো আমরা কার জন্য যুদ্ধ করতেছি? আমরা ইসরায়েলের জন্য যুদ্ধ করতেছি। এটার জন্য আমেরিকা ফার্স্ট, যে আমরা যেই জন্য আমরা ভোট দিচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্পকে, আমেরিকা ফার্স্ট, সেই আমেরিকা ফার্স্ট আর থাকছে না। এই সব কারণেই প্রেসিডেন্ট এখন বোঝার চেষ্টা করছে, বুঝতে চাচ্ছে যে এটা ওপেন রাখি, ওপেন রাখলে তা দেখি ইরানকে ওরা ইউনিফাই হতে পারে কিনা, এরা একটা সমঝোতে আসতে পারে কিনা। কিন্তু ইরানকে যদি আপনি তার যে একটা ন্যাশনাল, মানে জাতীয় ইরানের সমস্যাটা আমরা আলোচনা করব, নিঃসন্দেহে করব। মানে এই সমস্যাটা, আমেরিকার সমস্যাগুলো আমরা আসলে আগে আলোচনা করছিলাম, আচ্ছা, যে আমরা কি আমাদের চাপের কারণে দ্রুত যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ বন্ধ চাচ্ছি, নাকি বৈশ্বিক অবস্থা, ইরানের অবস্থা, সেসব মানবিকতার কারণে আমরা যুদ্ধ বন্ধ চাচ্ছি? আমার মনে হয় মানবিকতার কোনো ব্যাপার না। আমার কথা হলো আমাদের কারণ, আমাদের যে বৈশ্বিক, আমাদের অর্থনীতির কারণ আছে, আমাদের মিড টার্ম ইলেকশন কারণ আছে, এটা এটা খুবই আনপপুলার হয়ে যাচ্ছে। তারপরে আমাদের যে এলাই, যে নেটো এলাই ইউরোপ, ইউরোপের তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হচ্ছে, বিশেষ করে ইউকে। হুম হুম জিনিসপত্রের দাম সব বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। তাছাড়া এশিয়ান কান্ট্রিগুলো তো আছেই, রাইট? পৃথিবী ব্যাপী এটা একটা বিরাট একটা ব্যাপার হচ্ছে, এবং এই জিনিসটা ভেরি আনফর্চুনেট, যে এটা আমরা তো জানতাম, আমরা আগে থেকেই জানতাম, 1 বছর আগে, 2 বছর আগে জানতাম যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয় ওয়ার্ল্ড ইকোনমির উপরে ইম্প্যাক্ট হবে। এই জিনিসটা কিন্তু আমরা বিবেচনায় নেই। এটা একটা ব্যাড ডিসিশন আমাদের জন্য হয়েছে বলে আমি মনে করি আর কি। ওকে ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু জয়নাল আবেদিন আপনার কাছে শুনি, সেটা হলো কোথায় আটকে আছে? মানে হরমুজটা খুলে দিলেই কি যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, চুক্তিটা হয়ে যাবে, নাকি পারমাণবিক যে তাদের শক্তিকে আমরা একদম নিচ্ছিন্ন করে দিতে চাই সেটি ইস্যু? মানে ইরানের পারমাণবিক শক্তিটা কি ইস্যু হয়ে আছে, নাকি হরমুজ? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই যে যুদ্ধটা, এই ফেব্রুয়ারি 28 তারিখ থেকে যে যুদ্ধটা শুরু হলো, সেই যুদ্ধটা ইউএস, ইসরায়েল ভার্সেস ইরান। ইরান কিন্তু আসলে যুদ্ধটা চায়নি এবং যুদ্ধ নেগোসিয়েশনের মাঝখানেই ছিল। আমরা জানি গত জুনে, 25শে জুনে একবার 12 দিন ব্যাপী যে যুদ্ধটা হয়েছিল, তখনও আলোচনার মাঝখানে কিন্তু ইরানকে বোম্বিং করা হয়েছে। সেম থিং, যেটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বারবার জোর দিয়ে বলছেন যে যুদ্ধটা আমরা চাইনি, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা শুধু আমাদেরকে ডিফেন্ড করছি। এই যে এটা একটা অত্যন্ত বিরাট মেসেজ,
একটা হচ্ছে যে আহ, আমাদের চয়েস ছিল না, আমরা তো আমাদেরকে ডিফেন্ড করতে হবে। তো এই এবং আজকে বাধ্য হয়ে তারা যে হরমুজ প্রণালী আহ, যেটা বন্ধ করে দিচ্ছে, বারবার ব্যারিকেড হচ্ছে, ব্লকেড হচ্ছে, সারা পৃথিবীতে এর একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট অর্থনীতিতে বটেই, সারা পৃথিবীর জনমানুষের মধ্যে একটা অশান্তি কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং বিশেষ করে আমাদের যে অবস্থা, আমাদের যে প্রেসিডেন্ট, ওনার যেই অ্যাসেসমেন্ট, অর্থাৎ ওনার যেই আহ, ইরানকে যে দারুণভাবে আন্ডারমাইন করা হয়েছিল, যে ইরান হয়তো 2-3 দিনের যুদ্ধ করেই বা ম্যাক্সিমাম 1 সপ্তাহ যুদ্ধ করে এই যুদ্ধটা শেষ হয়ে যাবে এবং রেজিম চেঞ্জ হয়ে যাবে। প্রথমে যেটা বলা হয়েছিল, ইরানের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছিল যে আমরা আমাদের কাজ করে দিয়েছে খোমেনিকে হত্যা করার পরে, আপনারা বেরিয়ে আসেন, আপনাদের দায়িত্ব বুঝে নেন, মানে এমন ধরনের একটা মেসেজ ছিল। কিন্তু অবস্থার প্রেক্ষিতে যখন দেখলো যে যুদ্ধটা আসলে ভালোভাবে যাচ্ছে না, ইউএস ইসরায়েলের পক্ষে যাচ্ছে না, তখন কিন্তু এখন রেজিম চেঞ্জের কথা আসছে না। কিন্তু আলটিমেটলি আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, রেজিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সেটা আমেরিকার পক্ষে হয়নি বা মানবতার পক্ষে হয়নি। এখন যারা আছেন বর্তমানে, তারা আগের চাইতে অনেক কট্টর। আগে যেমন বলা হতো খোমেনির যে একটা কন্ট্রোল ছিল, যে পলিটিক্যালি এবং আইআরজিসি থেকে শুরু করে সামরিক বাহিনীর উপরে, এখন ইরানের যেই বিতর্কত অবস্থা, কন্ট্রোলটা অনেকটা আইআরজিসি প্লাস সামরিক বাহিনী কন্ট্রোল করছে। যে ডিপ্লোম্যাটিক যেই পলিটিক্যাল যে উইংটা, তারা যে একটু উইক, এটা গত সপ্তাহে আমরা বুঝতে পারলাম, আরো ক্লিয়ার হলো ব্যাপারটা, যখন আব্বাস আরাগাসি উনি স্টেটমেন্ট দিলেন ইয়েতে, সোশ্যাল মিডিয়াতে, যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো। টেম্পোরারিলি খুলে দেওয়া হলো। তখন কিন্তু আইআরজিসি সেটা মানতে পারেনি এবং উনার পিছনে, উনার বিপক্ষে সারা ইরানে কিন্তু ব্যাপক সমালোচনার সম্মুখীন উনি হতে হয়েছে এবং রাজনৈতিকভাবে অনেকটা ওনাকে কোণঠাসা করে ফেলা হয়েছে। এই যে বিষয়টা, এটা কিন্তু ইরানে ছিল না। এটা এটার জন্ম আমরা কিন্তু দিয়েছি। যদি আজকে খোমেনি থাকতো, তাহলে খোমেনির উপর যে কন্ট্রোলটা ছিল, নিজের যে খোমেনি যে জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারতেন, আজকে সেটা নাই। আর আপনি যে কথাটা বললেন যে তাহলে কি এটা একটা আমেরিকার বড় জয় নয়? মানে ইরান এক ছিল, একটা কন্ট্রোলে পুরো ইরানের সামরিক বাহিনী, কূটনীতি সবকিছু চলতো, সেইখানে এখন ইরানের মধ্যে যে একটা বিভাজন তৈরি করা সম্ভব হয়েছে, এটাও তো প্রেসিডেন্ট ট্রাম্পের একটা জয় হতে পারে। নো নো নো, এটা জয় না, এটা অনেকটা পরাজয়। এই জন্য আমি বলবো জি, যে যেই উদ্দেশ্য যেটা ছিল যে ইরানের জনগণ, কারণ গত বছর আমরা কি দেখেছি, আমরা কিছুদিন আগে দেখেছি ইরানের লক্ষ লক্ষ মানুষ এই বিক্ষোভ করেছে। রিজিমকে চেঞ্জ করার জন্য কিন্তু নেমে আসছিল এবং সেখানে বিভিন্নভাবে হয়তো আমেরিকাও সহযোগিতা করছে, ইসরায়েলও সহযোগিতা করেছে, কিন্তু সেই যে অ্যাসেসমেন্টটা ছিল ওইটাই ছিল রং। এই যে অ্যাসেসমেন্টটা ছিল যে তারা যেভাবে উদ্গ্রীব হয়ে গেছে বা বেরিয়ে আসছে, হয়তো যুদ্ধটা যদি শুরু হয় পুরা প্রশাসন বিপক্ষে চলে যাবে, যার ফলে এই সুযোগটা নিবে। কিন্তু ঘটনাটা উল্টা হয়েছে। খোমেনির মৃত্যুর পরে ইরান যে রিজিলিয়েন্স দেখাইছে এবং তাদের যে দেশপ্রেম তারা দেখিয়েছে, এটা অবর্ণনীয় এবং অকল্পনীয়। যেই অ্যাসেসমেন্টটা চরমভাবে ভুল ছিল। ওকে, তাহলে এই ভুলটা কার ছিল জনাব আবেদিন, আপনার কাছে একটু জানি। সেটা হলো, প্রেসিডেন্ট যখন এই ধরনের সিদ্ধান্ত নেন, তখন তো সাধারণত ইন্টেলিজেন্স গ্যাদার করা হয় এবং তাদের তথ্য অনুযায়ী হামলা করা হয়, কতদিনের জন্য হামলা করা হবে, যুদ্ধটা পরিচালনা করা হবে, একটা প্ল্যান থাকে আমরা জানি। সেই জায়গায় কি ইন্টেলিজেন্সের ভুল ছিল, প্রেসিডেন্টের ভুল ছিল, নাকি প্রেসিডেন্ট ইন্টেলিজেন্সকে শোনারই প্রয়োজন বোধ করেননি? আচ্ছা, তাহলে আমি একটু বলতে হবে যে এখানে যে মেইন ব্যক্তিগুলো সিদ্ধান্ত নিয়ে থাকে যে কোনো একটা যুদ্ধের ব্যাপারে, সেখানে ইন্টেলিজেন্স থাকে, সেখানে প্রশাসন থেকে থাকে, পলিটিক্যাল উইং থেকে থাকে, ডিপ্লোম্যাটিক অনেক ধরনের ইনফরমেশন নেওয়া হয়। কিন্তু আমরা যখন দেখলাম যেদিন যুদ্ধটা শুরু হলো, এখানে মেইন 3জন ব্যক্তি, প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রী যিনি হলেন পিট হেগসেট। হ্যাক্সম্যান, জি, এই এই 3জনের বক্তব্য কিন্তু এক ছিল না। মানে উদ্দেশ্য সম্পর্কে, যুদ্ধের উদ্দেশ্যটা কি? ডিসঅরিয়েন্টেড। একজন বলছে যে
আমরা যুদ্ধে যদি না যাই, ইসরায়েল যুদ্ধে যাবে, এই জন্য আমাদেরকে যেতে হবে। আবার আরেকজন বললো যে আমরা যদি আক্রমণ না করি, ইরান আমাদেরকে আগে আক্রমণ করবে, যাতে আমাদের ক্ষতি বেশি হবে, এই জন্য আমরা করছি। গত পরশু দিনও প্রেসিডেন্ট বললেন এবং ক্লিয়ারলি যে ইরান বাংলাদেশ ইউএস এর মানুষের মধ্যে যে জনমত এবং জেনারেল থেকে শুরু করে দেখেন যুদ্ধকালীন সময়ে চিফ অফ স্টাফ, চিফ অফ আর্মিকে চেঞ্জ করা ফায়ার করা হয়েছে এবং আরো কয়েকজন জেনারেলকে ফায়ার করা হয়েছে। তার কারণ হচ্ছে যে যুদ্ধের যে মোরাল যে একটা সাপোর্ট ছিল, মোরাল মানে ইউএস আর্মি অনেকটা ডিমোরালাইজড হয়ে গেছে বলে প্রতীয়মান হচ্ছে। এই পুরো সুযোগটা কিন্তু ইরান নিতে পারতেছে এখন। না হয় আজকে আমেরিকার প্রেসিডেন্ট ইরানকে এত ব্যাক করা লাগতো না। ইরান ইউএস এখনো পৃথিবীর সবচেয়ে সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সর্বদিক থেকে শক্তিশালী দেশ এবং সোডো ইসরায়েল, সেই দুইটি পারমাণবিক শক্তিধর দেশের সাথে ইরান কিন্তু পাল্লা দিয়ে গত 40 দিন যুদ্ধ চালিয়ে গেছে এবং অলমোস্ট ইরানের কাছে ব্যাক করা হচ্ছে। যে আমরা যে মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তেও পাকিস্তান ইসলামাবাদে যে মিটিংটা হওয়ার কথা ছিল, ইরান যেহেতু জয়েন করেনি, এই মিটিংটা হচ্ছে না, মানে সেকেন্ড টক যেটা। তাহলে কি বোঝা যাচ্ছে? মানে দর কষাকষির টেবিলে তারা একটা শক্তিশালী অবস্থান নিয়ে আছে এবং তাদের কথা শেষ পর্যন্ত হয়তো শুনতে হতে পারে, এমনটাও অনেকে আভাস দিচ্ছেন। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনার কাছে একটু জানি, যুদ্ধ শুরু হওয়ার পরে ইস্যু হয়ে দাঁড়িয়েছে হরমুজ অবরোধ, পাল্টা অবরোধ, কিন্তু যুদ্ধের শুরুর আগে যে ইস্যুটি ছিল সেটা হলো ইরানের পারমাণবিক শক্তি, অর্থাৎ পারমাণবিক তারা যে কর্মসূচি পরিচালনা করছে সেটি করতে পারবে না। কিন্তু অনেক বিশ্লেষকরা এখন কথা বলছেন, তারা বলছেন ইরান আসলে ঠিক কতটা এগিয়ে গেছে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে তোমরা যা করেছো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সবগুলো এখন দিয়ে দিতে হবে, আমেরিকাকে দিয়ে দিতে হবে এবং সেগুলো শেষ করে দিতে হবে। এখন যদি আলোচনায় নতুন করে উঠে আসে যে এর মধ্যে ইরান পারমাণবিক শক্তি, পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি চলে যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয়নাল আবদিন সাহেব যেটা বলছেন ওটা আমি একটা জিনিস যোগ করি, ওই অ্যাসেসমেন্টে একটা ভুল হয়েছে। আমাদের অ্যাসেসমেন্টটা হলো যে কয়দিন প্রথম বম্বিং করলে, কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করলে ওখানে একটা ইন্টারনাল একটা রিভোল্ট হবে। আপনারা শুনেছেন যে নাম্বার অফ এজেন্টস ওয়ার সো মেনি হান্ড্রেডস অফ এজেন্ট থাউজেন্ড তারা ইনস্টিগেট করছে, কিন্তু ইরান স্ট্রংলি সেই অপোজিশনটাকে ক্রাশ করে দিছে। সেই জন্যই ওই জিনিসটা সাকসেসফুল হয় নাই। তাকে বোঝানো হয়েছিল প্রেসিডেন্টকে যে এতটুকু করলে কিন্তু এটা রিজন চেঞ্জ হবে। আচ্ছা, এখন আসি আমাদের নিউক্লিয়ার কথা। যে ইউরেনিয়ামের যে কথাটা, ইউরেনিয়াম তো একটা ভেরি হেভি মেটাল আর কি, হেভি মেটাল। ইউরেনিয়ামের অনেকগুলো ফর্ম আছে, আইসোটোপিক ফর্ম আছে, যেটা মানে তেজস্ক্রিয় আর কি, তেজস্ক্রিয়। এর মধ্যে পৃথিবীর মধ্যে যে আপনার কয়েক 4-5টা দেশ ইউরেনিয়াম প্রডিউস করে, তার মধ্যে হলো কাজাকিস্তান, কানাডা, নামিবিয়া, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান। এই কয়েকটা দেশ পৃথিবীর 90% অফ দি ইউরেনিয়াম তারা প্রডিউস করে। এবং তবে পৃথিবীর সবচাইতে বেশি রিজার্ভ রয়েছে অস্ট্রেলিয়ার কাছে, এবং তারপরে আছে কাজাকিস্তান, তারপরে কানাডা, তারপরে রাশিয়া, এইভাবে আছে। এখন কথা হলো ইউরেনিয়ামের যে আইসোটোপিক ফর্ম, যে 3টা ফর্ম আছে, একটা হলো 238, আরেকটা হলো 235, আরেকটা হলো 34। তার মানে হলো, এটা আমি কেমিস্ট্রির মধ্যে যাব না, ওদের প্রোটন নিউট্রনের ব্যাপার আছে। নিউট্রন এবং প্রোটন রিমেইন দি সেম, ইলেকট্রনটা ওদের ব্যালেন্স না থাকলে সেটা তেজস্ক্রিয় হয়। এই 3টা ফর্মের মধ্যে 235 এর পরিমাণটা আছে, ধরেন আপনার সবচেয়ে বেশি আছে 238, অলমোস্ট 90% ইন এ ন্যাচারাল সিচুয়েশনে। তারপরে হলো 235, এবং 235টা তেজস্ক্রিয় বেশি 234 থেকে। 234 আরো বেশি, কিন্তু তার ভেরি ট্রেস। এবং এটাকে করে কি, এটাকে আপনার যখন পিউরিফাই করার জন্য, এটাকে মাইনিং করার পর পিউরিফাই করার জন্য এটা সেন্ট্রিফিউজ করে ওগুলাকে সেপারেট করে, 238 থেকে 235 কে সেপারেট করে। এবং হিউজ প্রায় প্রতি সেকেন্ডে 1000 RPM বলে, রিভলিউশন পার সেকেন্ড করে। এটা করতে গিয়া তো ওদের 3.5 to 5% ইজ অ্যালাউড ফর আপনার নিউক্লিয়ার চুল্লি চালানোর জন্য যে জ্বালানির দরকার সেটা অ্যালাউ করে। কিছু কিছু ক্ষেত্রে আপনার যে মডার্ন যে রিয়েক্টর গুলো আছে সেগুলোতে 19%, 20% লাগে।
সেটা করতে পারে, এবং 20% পর্যন্ত অ্যালাউড। আর যে জেসিপিও আগে যেটা হয়েছে সেটাতে কিন্তু ইরান এগ্রি করছে 3.5 to 4% লিমিটেড হতে। যখন আপনার কাসেম সোলাইমানিকে মারা হলো, হুম ইরান সিদ্ধান্ত নিল যে না, তারা এটাকে একটু এনরিচ করবে, এবং মিলিটারি গ্রেড না, মিলিটারি গ্রেড হলো 90% পিউরিফিকেশন, রাইট? কিন্তু একটা কথা মনে রাখবেন যে শুধু মিলিটারি গ্রেড না, আপনার যে আমাদের যে নিউক্লিয়ার সাবমেরিন আমাদের যে এই যে বিমানবাহী যে জাহাজগুলো যে নিউক্লিয়ার পাওয়া দিচ্ছে, এগুলারও কিন্তু আপনার 95 এর উপরে এনরিচমেন্ট লাগে। সুতরাং শুধু বোমার জন্য না, হুম হুম এইসব কাজ লাগতে পারে। এখন আমি একটা আর্টিকেল এর আগে দেখছি ইউটিউবে, যে টেড ফাস্টল, যে আপনার প্রফেসর ইমেরিটাস অফ এমআইটি, আর সুন্দর করে উনি বলেছিলেন, এবং এই আর্টিকেলটা তো দেখাইছে, এর আগে উনি বলেছিলেন যে আপনার ওই 0.7% যে নেচার, তার থেকে আপনি 20% যেতে যে সময় লাগে, 20 থেকে 60% যেতে তার চেয়ে অনেক কম সময় লাগে, 60 থেকে 90 যেতে তার চেয়ে আরো কম সময় লাগে। তার মানে আপনার যদি 2 বছর লাগে 0.7 থেকে 20% হতে, আর 20 থেকে 60% হতে আপনার লাগবে 2 মাস। আবার 60 থেকে 90% যেতে আপনার, আমার একটা হিসাবে বলতেছি আর কি, হুম হুম 1 মাসেরও কম। সুতরাং ইরান যে 60% যে এনরিচমেন্ট হয়েছে, যে আপনার কত কেজি, 440 কেজি পায়, 440 কেজি বা 970 পাউন্ড, এটা দিয়ে আপনার 9টা থেকে 10টা থেকে 11টা অ্যাটম বোম বানাতে পারে। এখন এইটা কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট ইরানের জন্য, বুঝছেন? এখন যেহেতু খোমেনি চায় নেই, খোমেনির সময় তারা অ্যাটম বোম বানাতে চায় নাই, কিছু কিছু লোক মনে করে ইট ইজ ম্যাটার অফ টাইম। ফেস্টলের মতে আপনার 600 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট ইজ এনাফ টু কনভার্ট আপনার 60% to 90%। ওই মেশিনগুলো ওখানে সেট আপ করে একটা ক্যাসকেডিং আপনার সেন্ট্রিফিউজ করে ওরা করতে পারে। সুতরাং কেউ কেউ মনে করে যে ইরান মাইট হ্যাভ, বাট ফর টেকনিক্যাল রিজন দে আর নট অ্যানাউন্সিং ইট। আর আপনার নিউক্লিয়ার বোম যে আমাদের যে টেস্ট করতো, গ্রাউন্ড টেস্ট, অ্যাকর্ডিং টু প্রফেসর ফেস্টাল, দ্যাট মডার্ন ইউরেনিয়াম ইজ এ ক্যাসকেডিং রিয়াকশন। ওই রিয়াকশনটা টেস্ট করার কোনো দরকার হয় না, ওটা টেস্ট না করে ওটাকে ইউটিলাইজ করা যায়। এই জন্য কিনা ইরান একটু স্ট্রং পজিশন নিয়েছে, রাইট? আর ইরানের এখন যেটা তারা বললে, আমাদের ন্যাশনাল একটা প্রাইড আছে, আমাদের তো ইন্টারন্যাশনাল আইন আমাদেরকে অ্যালাউ করে 20% পর্যন্ত এনরিচ করা, সেই অধিকারটা তো আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, আমাদের কেন দিবে না? আর বিশেষ করে আমি একটা জিনিস মনে করি, আসলে দেয়ার ইজ এ ফেয়ারনেস, শুড বি ফেয়ারনেস ইন দি ওয়ার্ল্ড। কিছু কিছু পৃথিবীর দেশের এই অ্যাটম বোম থাকবে, তারা অন্য দেশগুলোকে ইন্টিমিডেট করবে, আর অন্য কোনো দেশের থাকবে না, তাদেরকে ডিপ্রেস করে না, রাখবে, তার মানে তাদের bully এই করবে। আশঙ্কাটা কেউ কেউ বলা শুরু করছে যে ইরানের কাছে পারমাণবিক বোমা থাকতে পারে অলরেডি। হ্যাঁ, অনেকেই আশঙ্কা করছে, কারণ আপনি 60% থেকে 80% করা, 90% করা ইজ জাস্ট ম্যাটার অফ, ওনার মতে 2 to 3 উইকস। এবং এটা মানে বললাম না, আমেরিকা একটা একটু বয়স- টের পেল না? এত শক্তিশালী ইন্টেলিজেন্স আমেরিকা, মোসাদ, আমরা ইসরায়েলের কথা যদি বলি, মানে সিআইএ কেউ টের পেল না? ওয়েল, এটা কি সম্ভব? ইন্টেলিজেন্স তো আছে, সব ইন্টেলিজেন্স কি আর সব জায়গায় পারা যায় কিনা? কারণ অনেক তো ওরা তো অনেক মোসাদ এজেন্টকে, অনেক মোলকে তো হ্যাং করছে, অনেককে তো মেরে ফেলছে। আর বিশেষ করে গত আন্দোলনের সময় যখন পাবলিক সেন্টিমেন্ট এগেনস্টে যাচ্ছিল, তখন তো ওদেরকে ক্রাশ করে দিয়েছে, যাদের রেজিম চেঞ্জের জন্য যারা চেষ্টা করছিল। সুতরাং এটা থাকতে পারে, কিন্তু টেকনিক্যাল রিজন হয়তো তারা অ্যানাউন্স করতেছে না। আর না থাকলেও না থাকতে পারে, কারণ শুনেন একটা জিনিস কি, আপনার ম্যাটেরিয়াল আছে, হুম মাথা আছে, টেকনোলজি আছে, আপনি যদি সব শেষও করে দেন, দে নো হাউ টু বিল্ড সেন্ট্রিফিউজ। তারা নিতান্তই নিজেদের চেষ্টা করছে, তাদের টেকনিক্যাল নো হাউ আছে, কতজনকে মারবেন, রাইট? একজনের পর একজন পর। সুতরাং ইরানের এই ক্ষমতা আছে, এবং ইরানেরও সেই ক্ষমতা থাকবে। আমার কাছে হলো এখন পর টেকনিক্যাল রিজন ওদের জন্য সুবিধা হবে, যে এই মুহূর্তে ওদের একটা ব্রেক দরকার, এই ইকোনমি অ্যান্ড আদার সবকিছুতে একটা ব্রেক দরকার। সেই ব্রেকটার জন্য একটা নেগোসিয়েশন পয়েন্টে আসতে পারে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পও একটা উইক পয়েন্ট আছে,
ইরানেরও একটা উইক পয়েন্ট আছে, রাইট? ওকে, ইরানও ওকে। চাচ্ছে না যুদ্ধ হোক, যেটা আপনার মডারেট গ্রুপরা যারা বলতেছে যুদ্ধ হোক, আবার প্রেসিডেন্ট ট্রাম্পও চাচ্ছে না যুদ্ধ চালিয়ে যেতে, কারণ যুদ্ধ এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, আর এটা ইটস নট ইজি ফর ইউএস, ইটস নট ইজি ফর ইসরায়েল, কিন্তু এটা একটা রাইট? ভয়ঙ্কর খবর হতে পারে যদি সব ইন্টেলিজেন্স ফাঁকি দিয়ে ইরান সত্যি সত্যি পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন করে ফেলে। কারণ যেটি আশঙ্কা করা হচ্ছে যে এর ফলে হয়তো মানে আমেরিকার পয়েন্ট অফ ভিউ থেকে যে ইরানের মতো দেশের হাতে পারমাণবিক বোমা যাক, এটি কোনোভাবে কাম্য হতে পারে না। না, এটা 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 শুনেন, এটা যদি বলি আমরাও চাই না নিউক্লিয়ার প্রলিফারেশন হোক, আর এটা হোক, এটা ঠিক, কিন্তু পৃথিবীতে একটা কান্ট্রি, কিন্তু অনলি ওয়ান কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড ইউজ নিউক্লিয়ার বম, রাইট? আমেরিকা। তো আপনি কাকে পড়াবেন? আমি বলছি জুয়েল ও খারাপ, আমি ভালো, রাইট? হুম। এটা বলার তো আমাদের আর কোনো অধিকার নাই, ওকে। রাইট? আমরাই তো ব্যবহার করছি। এবং আমার কাছে আজকাল নিউক্লিয়ার বমটা হলো ডিটারেন্ট। দেখেন পাকিস্তান, ইন্ডিয়া ইজ এ ডিটারেন্ট, নোবডি উইল ইউজ, হুম হুম। বিকজ আমি যদি ইউজ করি আপনাকে শেষ করবো, আপনি আমাকে শেষ করবেন। মানে শক্তির ভারসাম্যর জন্য এটা দরকার যে আপনি একচেটিয়া মোড়লগিরি করবেন আমার সাথে, সেটা চলবে না, আমারও আছে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য রিজন ডিটারেন্ট যেটা বলে, ডিটারেন্টের জন্যই একেবারে বিশ্বের সবগুলো দেশকে দিয়ে দিলে ভালো হয়, মানে সবাই একটা করে পারমাণবিক বোমা অন্তত সব দেশে থাকলে মনে হয় সুবিধা হতো, কেউ কারোর সাথে আর সাহস করে যুদ্ধ অন্তত করতে কত যেত না। ছোট দেশ, নর্থ কোরিয়া কত ছোট দেশ, জি। তারা আক্রমণ করতেছেন না কেন? তার 60টার মধ্যে নিউক আছে, রাইট? তার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, রাইট? ইউরেনিয়াম 90% এনরিচ করাই মানে বোম হয়ে যাওয়া না, এটাকে আবার ওই ইয়েতে বোমা তৈরি করা, আর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল লাগবে। যদি ইউএস সেই ইরানের কাছে কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নাই, তবে তারা যেভাবে নিজেরা হোম টেকনোলজিতে গ্রো করতেছে, ইট মে নট টেক লং টাইম ফর দ্যাম। সুতরাং ইরান একটা মেজর পাওয়ার জুয়েল ইন দি মিডল ইস্ট, এন্ড ইট প্রুভড, এটা আমরাই প্রমাণ করে দিছি এবার ইরানকে। ওকে, আমরা একটু অনেকদিন ধরে যুদ্ধের আলোচনায় ঘরের ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে, সেসব দিকে নজর দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না। জনাব আবিদিন, আপনার কাছে একটু শুনি। ভার্জিনিয়া এর মধ্যেই জিতে গেছে রিডিস্ট্রিক্টের প্রস্তাব, এবং এটা বলা হচ্ছে যে এর ফলে ডেমোক্রেটরা ব্যাপক সুবিধা পাবে। পাল্টা প্রস্তুতি হিসেবে আমরা ফ্লোরিডাতে গভর্নরকে দেখছি, ডিসেন্টিসরা বলছেন যে তিনি এটি করবেন, কিন্তু নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, আইনি চ্যালেঞ্জ আছে, এবং ফ্লোরিডার ক্ষেত্রে অনেক রিপাবলিকানরাই মনে করছেন যে এটি বুমেরাং হতে পারে। পুরো প্রক্রিয়াটি ভার্জিনিয়া, ফ্লোরিডা মিড টার্ম নির্বাচনের জন্য কার দিকে পাল্লা ভারী হবে? ধন্যবাদ। যে আগামী নভেম্বর আমাদের ইউনাইটেড স্টেটস মিড টার্ম নির্বাচন, যে নির্বাচনের আসলে ইংলিশে আমার মনে হচ্ছে যে ইলেকশন শুরু হয়ে গেছে। এই যে রিডিস্ট্রিক্টিং যেটা, এটা খুবই স্ট্যান্ডার্ড, কারণ যে জনসংখ্যার যখন আদমশুমারি হয়, আদমশুমারির প্রেক্ষিতে রিডিস্ট্রিক্টিংটা হয়ে থাকে, এবং ডিস্ট্রিক্টে যা যিনি গভর্নর থাকেন বিভিন্নভাবে তারা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেন যে যেই ডিস্ট্রিক্টে যাদের পপুলারিটি বেশি, রিপাবলিকান ডেমোক্রেট, যাতে তাদের ভোটগুলো পেয়ে তারা নির্বাচিত হইতে একটা সুবিধা ভোগ করতে পারে। এই যে জেরিম্যান্ডারিং, এটা যদিও ইলিগেল, কিন্তু সেটি হয়ে আসছে অনেক অনেক ক্ষেত্রে। যাই হোক, এখন ভার্জিনিয়াতে যে বিষয়টা, ভার্জিনিয়াতে অলরেডি আশা করা যাচ্ছে যে আগামী মিড টার্ম ইলেকশনে ডেমোক্রেটরা একটা ভালো পজিশনে থাকবে, অর্থাৎ নেট গেইন 4 থেকে 5টা সিট হতে পারে, যেটাকে অফসাইড করার জন্য রিপাবলিকানরা খুবই তোড়জোড় করতেছে যে সেটা ফ্লোরিডাতে করার জন্য। অর্থাৎ ফ্লোরিডায় যেহেতু 35টার মতো কংগ্রেশনাল সিট আছে, এবং সেখানে যদি তারা রিডিস্ট্রিক্টিং করতে পারে, তারা ধারণা করছে যে 3 থেকে 5টা সিট তারা গেইন করতে পারবে। কিন্তু সেখানে আইনি অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে, কারণ এই যে জেরিম্যান্ডারিং, এটা তো আসলে তো ইলিগেল। এখন সেটা গভর্নরের জন্য রিস্ক, এবং রিপাবলিকানরা আমরা কয়েকদিন আগে দেখলাম যে যেখানে মার-a-লাগো সেখানেও একজন ডেমোক্রেট কিন্তু উইন করলেন। তাহলে আমরা কি বুঝতে পারছি যে এর আগে ভার্জিনিয়াতে দেখলাম, এর আগে আমরা নিউ জার্সিতে দেখলাম, এর আগে ফ্লোরিডাতে দেখা গেল, যেটা মার-a-লাগোর যে ডিস্ট্রিক্টটা, সেখানে যে রিপাবলিকানরা
লুজ করতেছে এবং ডেমোক্রেটরা উইন করছে। তো এই যে একটা হাওয়া লেগে গেছে, এটাকে অফসাইড করার জন্য আহ, ফ্লোরিডাকে দিয়ে একটা চেষ্টা হচ্ছে। এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প খুবই চাচ্ছেন সেখানে যাতে রিডিস্ট্রিক্টিংটা হয়, কিন্তু সেখানে রিপাবলিকানরা বুঝতে পারছে যে এটা যদি করতে যায় হয়তো বা হিতে বিপরীত হইতে পারে, এবং অনেকগুলো আইনি আইনি চ্যালেঞ্জ ওখানে এসে যাবে, এবং সেটি কারোর জন্যই ভালো হবে না। মানে স্পেশালি যেহেতু রিপাবলিকানরা সবসময় ফ্লোরিডাতে উইন করে আসছে, যদি এই এই বিষয়টা খুব আহ, বেশি পপুলার হয়ে যায় বা এই বিষয় এইটার উপরে যদি দৃষ্টি এসে যায়, তাহলে যেটা হবে সেটা হবে যে রিপাবলিকানদের বিপক্ষেও যেতে পারে। তো এই কারণে এই বিষয়টা এত সহজ হবে না। কিন্তু ডেসান্টের উপরে অনেক প্রেশার আছে যে উনি যাতে ডিস্ট্রিক্ট এর বিষয়ে মানে উদ্যোগী ভূমিকা পালন করে, যাতে রিপাবলিকানরা আগামী মিড টার্মে একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। কিন্তু অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে যে নির্বাচনী যে হাওয়া আমরা ইতিমধ্যে দেখলাম, এবং বর্তমান প্রেসিডেন্টের যে জনপ্রিয়তা 30-এর নিচে, -18-20 চলছে। তারপরে একদিকে যুদ্ধ বিগ্রহ, অন্যদিকে মানুষের মধ্যে কিন্তু শান্তি নাই। মানুষের জীবনযাত্রার মান, যেই মেক আমেরিকা গ্রেট এগেইন বলে যেই স্লোগান নিয়ে উনি এসেছিলেন, কাজগুলো কিন্তু আনফর্চুনেটলি তার বিপরীতেই চলে যাচ্ছে, এবং মানুষের মধ্যে যে একটা অস্বস্তি অশান্তি বিরাজ করছে, বিশেষ করে জিনিসপত্রের যে দাম, ডিম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের, ফলে এটি যে রিপাবলিকানদের বিপক্ষে যাবে এটা অনেকটা এখন বলা আপনি ফ্লোরিডার কথা যায়। বলছেন। ওকে, নিঃসন্দেহে। আমি একটু প্রফেসর ডক্টর মৌসুমী পাটোয়ারি আপনার কাছে জানি যে ভার্জিনিয়াতে যখন করা হলো তখন তো সেখানকার 11টি কংগ্রেশনাল সিটের মধ্যে 6-5 ব্যবধান ছিল। এখন মনে হচ্ছে রিডিস্ট্রিক্টিং এর ফলে 10-1 ব্যবধানে ডেমোক্রেটরা এগিয়ে যেতে পারে। কিন্তু পাল্টা হিসাবে এখন ফ্লোরিডাতে করার চিন্তা ভাবনা করা হচ্ছে। প্রেসিডেন্ট এর মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছিলেন যে জালিয়াতি করা হয়েছে ভার্জিনিয়ার সেখানে। তিনি ব্যালটের যে পেপারটা করা হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কোনো প্রমাণ দিতে পারেননি, কিন্তু তিনি তো পাল্টা কথা বলছেন। জয়নাল আবেদীন যে সমস্যাগুলোর কথা বলছিলেন যে ফ্লোরিডাতে করতে গেলে যদি আইনি পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে, ভার্জিনিয়া তো আইনি পদক্ষেপ নিয়ে সেটি আটকে দেওয়ার সুযোগ আছে। মানে তাহলে ওভারঅল ডেমোক্রেটরা এই দুটি রিডিস্ট্রিক্টিং থেকে কোনোভাবে কি লাভবান হওয়ার সুযোগ আছে? আচ্ছা, শুনুন, এই রিডিস্ট্রিক্টিং বিজনেসটা, যে রিমাইন্ডারিং বিজনেসটা রিপাবলিকানরাই শুরু করছে হ্যাঁ, প্রথম। তারপরে এর কাউন্টার করছে ক্যালিফোর্নিয়া, রাইট? এই কয়েকটা দেশ আছে, কয়েকটা স্টেট স্টেট। আছে যাদের বাই ল, স্টেট লতেই যে রিমাইন্ডারিং ইজ ফরবিডেন, আনলফুল, হুম which is New York is one, Florida is another one. And there are other places, but these হুম are the হুম। two, right? যার জন্য নিউ ইয়র্কে তারা কোনো গভর্নর ভাবে চিন্তা ভাবনা করছিল, তারা কিন্তু রাজি হয় নাই, কারণ আইনেই এটা নাই। ফ্লোরিডা তো নাই। এখন কথা হলো যে ফ্লোরিডার যে ইস্যুটা অলরেডি আমরা তো শুনলাম যে প্রেসিডেন্টের বাড়ির আশেপাশে সেই সিটটা হারাইছে স্টেট লেজিসলেশন। আরেকটা জিনিস, ফ্লোরিডা হলো একটা ইউনিক জিনিস ইন এ সেন্স, ফ্লোরিডা ইজ এ গ্রোয়িং স্টেট ইন টার্মস অফ পপুলেশন, রাইট? ওই যে পপুলেশন লোকজন আসতেছে, কেবল লোকজন মুভ করতেছে, এই যে তারা কি সবাইকে রিপাবলিকান মুভ করতেছে ওখানে? ওখানে ডেমোক্রেটরা মুভ করতেছে, প্রচুর ওখানে বাংলাদেশি প্রচুর বাংলাদেশি মুভ করছেন সেখানে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টরা মুভ করতেছে, রাইট? হুম। আপনার ইয়েতে ওয়েস্ট পাম বিচ, রাইট? ওয়েস্ট পাম বিচ এলাকায় তো জিতছে এখন, রিপাবলিকানরা হারিয়ে ডেমোক্রেট জিতছে। ওয়েস্ট পাম বিচ তো অনেক বাংলাদেশিরা ওখানে গেছে। হুম। সুতরাং এটা আপনার ওটা সাকসেসফুল হলো, এটা সাস্টেইন করবে না, কারণ ফ্লোরিডা ইজ নেট গেইনার। মানুষ ওখানে আসছেই, মানুষ ওখানে আসছে, ওটাকে আপনি ট্যাপ করে রাখতে পারবেন না। আর এছাড়া এই যুদ্ধের ব্যাপারে এই কিছু কিছু লোক যদিও ওখানে আপনার কিউবানরা, তারপরে আছে ভেনেজুয়েলার লোকজনরা, ওদের ট্রিটমেন্টের ব্যাপারে, গত যুদ্ধের এইসব ব্যাপারে, ফ্লোরিডার উপরে কিউবার উপরে প্রেশারের ব্যাপারে অনেকেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যারা আছে তারা চিন্তা ভাবনা চেঞ্জ করতেছে রিপাবলিকান থেকে। সুতরাং এই জিনিসটা মনে করে যে আমার মনে হয় শেষ পর্যন্ত ফ্লোরিডাতে ওটা সাকসেসফুল হবে না, কারণ ওটা আইনগত একটা ব্যাপার আছে। আর ভার্জিনিয়া কিন্তু ওটা স্টেটের কোনো রুল নিষেধ নাই, হুম। ওরা ভোটে চাইছে, যদিও তারা কোর্টে যাবে, কোর্টে গেলে কোর্ট ঠিক না টিকাইতে পারে। সুতরাং এটা আমি মনে করি যে ফ্লোরিডা ইজ মোস্ট নেগেটিভ, যার মধ্যে অলমোস্ট
রিপাবলিকানরা কিছু কিছু রিপাবলিকান বলছে ইট ইজ পয়েন্ট অফ নো রিটার্ন, এটাতে কোনো বেনিফিট হবে না ইভেনচুয়ালি, বরং এটাতে একটা নেগেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। লোকজন বলবে এই দেখো এরা এই ক্ষমতায় যাওয়ার জন্য এই জেরিমেন্ডারিং করতেছে, ম্যানিপুলেশন করতেছে, দেখ এদেরকে ভোট দেই না, দিব না। সো এটা হয়তো পুরো দেশের ভিতরে এই প্রভাবটা পড়তে পারে, শুধুমাত্র ফ্লোরিডা নয়, যদি এরকম কোনো ইন্টেনশন বুঝে যায়। প্রফেসর ডক্টর মৌসুমী পাটোয়ারি, তাহলে আমরা যদি জেরিমেন্ডারিং থেকে রিপাবলিকানরা কোনোভাবে গেইন হওয়ার সুযোগ না থাকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কয়েকটি ইস্যু নিয়ে নির্বাচনে জিতে এসেছিলেন তার মধ্যে অন্যতম ছিল দেশের মানুষও মনে করতো অভিবাসন এর জায়গাটা অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার। কিন্তু আমরা শুরু থেকে দেখলাম যে ডেমোক্রেটরা, ইন্ডিপেন্ডেন্টরা তারা বিরোধিতা করছিলেন তার যে ডিপোর্টেশন নীতি কিংবা কড়া অভিবাসন নীতি। এখন আমরা সবশেষ রয়টার্স এবং ইপসোস যে জরিপটি করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রিপাবলিকানরা অনেকে মনে করছেন যদি এই অবস্থানে কংগ্রেস প্রার্থীরা তাকে ভোট দেয় তাহলে তারাও, মানে ভোটাররাও তাকে ভোট দেবে না। এটি কতটা বড় ধরনের হুমকি হতে পারে? এটা একটা বড় ধরনের, এটা একটা বেশ একটা কনসিকুয়েন্সিয়াল হতে পারে। কারণ একটা জিনিস দেখেন, আমরা এর আগে আলোচনা করেছি, বর্ডারটা প্রপারলি গার্ড করা, যাতে করে ওপেন বর্ডার না থাকা, এটা আমরা করি, আমরা সমর্থন করি। সিকিউর বর্ডার থাকতে হবে, যারা লিগালি আসা উচিত তাদের আসতে হবে, এবং লিগাল ইমিগ্রেশন তো আমাদের দরকার, আমাদের এগ্রিকালচার ফিল্ড থেকে শুরু করে সব জায়গায় দরকার। আমাদের লোকেরা যেমন বাংলাদেশের লোকেরা মিডল ইস্টে কাজ করে, সেভাবে ওয়ার্ক পারমিট নিয়ে মিলিয়ন্স অফ পিপল ক্যান কাম অ্যান্ড ক্যান গো, এটা নিয়মতান্ত্রিক ভাবে হওয়া উচিত, হতে পারে। কিন্তু যেসব লোকগুলা এর মধ্যে ভিতরে চলে আসছে, এরা আমেরিকান ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে, এরা আপনার এই লোকগুলা কিন্তু এর বেনিফিট যারা কাজ করে লেবার, এই বেনিফিটটা রিপাবলিকানরাও পাচ্ছে, ডেমোক্রেটরাও পাইতেছে, রাইট? যেই আপনার দেখেন এই যে আপনার লন মোয়িং করে, সে রিপাবলিকানের যে লন মোর করে সে হয়তো দেখবেন যে ইলিগাল, তো সেই লোকের স্বাভাবিক কারণে তার প্রতি একটু হিউম্যানিটেরিয়ান একটা পয়েন্ট অফ ভিউ চলে আসে, রাইট? এইগুলা থাকার জন্যই বিশেষ করে আপনি যখন দেখেন যে রিপাবলিকানরা 83% প্রেসিডেন্টের তার সমর্থন করে ইমিগ্রেশন ল, এটা কিছুটা ইনহিউমেন, রাইট? এই লোকজনকে স্কুল থেকে ধরে নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসা, এবং আইএসের কাজের জন্য 2 জন আমেরিকানও মারা গেল, এটা নেগেটিভ হয়েছে। 83% রিপাবলিকানরা প্রেসিডেন্টকে সাপোর্ট করে, আবার 87% ডেমোক্রেটরা অপোজ করে। কিন্তু এটা তো তারা ডেমোক্রেট রিপাবলিকান এরকম থাকবে নিজেদের মধ্যে, সো এটি তেমন একটা ম্যাটার করে না। অসুবিধা হলো ইন্ডিপেন্ডেন্টদের, রাইট? ইন্ডিপেন্ডেন্টরা 57% অফ দি ইন্ডিপেন্ডেন্ট অপোজ দ্যাট। তার মানে হলো আপনার যখন ইলেকশন আসে, আমি তো ভাই ডেমোক্রেট বা আমি রিপাবলিকানদের ভোট দিব, বা ডেমোক্রেট হলে ডেমোক্রেট ভোট দিব। ওই যে 57, ওই যে ইন্ডিপেন্ডেন্ট যে লোকগুলো আছে, another 25-30% or 40%, এটা হলো ম্যাটার। এবং এদের 57% যদি এই জিনিসটা অপোজ করে, যদি মনে করে এটা ইনহিউম্যান, এবং মেনি অফ দেম হ্যাভ দেয়ার রিলেটিভস ইজ হিয়ার, অথবা তাদেরকে কাজ করে, অথবা বিভিন্ন তারা হিউম্যানিটেরিয়ান ব্যাপারে জড়িত হয়ে গেছে, রাইট? এই লোকগুলা এটা বলছে যে হ্যাঁ, তোমরা যদি এটাকে সমর্থন করো তাহলে যারা এটার বিরুদ্ধে যাবে, মানে প্রেসিডেন্টের পলিসিটাকে সমর্থন করে, তাদেরকে আমরা ভোট দিব না। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। প্লাস চিন্তা করে দেখেন, মরার উপর কি যেন বলে, খাড়ার গা, কি যেন বলে আমাদের, মরার উপর খাড়ার গা, হ্যাঁ, খাড়ার গা। ওই যে একবার এক যুদ্ধ, রাইট? উল্টা পাল্টা যুদ্ধ, অপ্রয়োজনীয় যুদ্ধ, ইকোনমিক ক্ষতি, আমাদের সবাই আমাদেরকে এফেক্ট করতেছে। এর আগে আমি বলছি, আমার পেট্রোল ভরতে গেছি, আমার ওখানে আমি প্রিমিয়ার করে 15 গ্যালন নিছি, আমার $15 বেশি খরচ হয়েছে, কথা বলছি আর কি। এরকম। তারপরে এটা যদি ইন্ডিপেন্ডেন্টদের হয়, ইট ইজ নট এ গুড সিগন্যাল। তারপরে আরেকটা জিনিস দেখেন, আপনি চিন্তা করে, আপনি মিডিয়া, যে আপনার যে বেস, যেটা মেগা বেসের যে স্ট্রং ভয়েস কতগুলো যে এগেনস্টে চলে আসছে যুদ্ধের বিরুদ্ধে, এন্ড আদার্স, নাম বলবো না, যে কার্লসন থেকে শুরু করে প্রফেসর মেশমেয়ার, প্রফেসর জেফরি স্যাক্স থেকে শুরু করে অনেক লোক কিন্তু এগুলোর বিরুদ্ধে লাগছে, বলে যে এটা আমেরিকা নট ফার্স্ট, এখন অ্যানাদার কান্ট্রি বিকাম ফার্স্ট। এই সব কিছু কারণে আমি অশনি সংকেত দেখতেছি রিপাবলিকানদের জন্য। আমার মনে হয় এই জিনিসটা, এই সব কিছু চিন্তা ভাবনা করেই একটা ফ্রন্টকে ফ্যাসিফাই করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছে যে যুদ্ধের ব্যাপারটা থেকে যদি একটু সরে আসতে পারি, এবং আমি বলতে পারি আই ওয়ান,
আই ওয়ান, এটাকে উনি তো কোনোদিন লস করার সেই টেম্পারমেন্ট ওনার নাই। ঠিক আছে, উনি উইন করেন, কোনো অসুবিধা নাই। এইটা ব্যাপার আর কি। আমি মনে করি এটা অশনি সংকেত রিপাবলিকানদের জন্য। আমাদের জন্য তেমন জি, না, কারণ আমরা নিউ ইয়র্কে এটা ডেমোক্রেটিক, ক্যালিফোর্নিয়াতে ডেমোক্রেটিক। যেসব কান্ট্রি গুলো, যেসব স্টেট গুলো স্টেট গুলো, হ্যাঁ। আপনার মোরালেস কম্পিটিটিভ, তাদের জন্য এটাকে এফেক্টিভ হবে বলে মনে হবে করি। বলে মনে রিপাবলিকানের করছেন। জন্য ক্ষতি, এবং সেটা হলে প্রেসিডেন্টের জন্য। প্রেসিডেন্ট 2 বছর লেম ডাক প্রেসিডেন্ট হলে, বুঝেন তো ওনার যে টেম্পারামেন্ট, ওনার যে মেন্টালিটি, উনি যদি লেম ডাক প্রেসিডেন্ট হয়ে যায় কিছুই করতে পারে না, রাইট? তারপরে দেখবেন যে ওই যে ইয়ে শুরু হয়ে গেছে, কি বলে, ইমপিচমেন্ট, ওকে। রাইট? ওরা যদি সিনেটার ইয়েতে আসে তখন ইমপিচমেন্টও শুরু হইতে পারে। হ্যাঁ, ভেরি ডেঞ্জারাস। জি। জনাব আবদিন, আপনার কাছে জানি যে এখন তো মেসেজটা পরিষ্কার যে 52% আমেরিকান মনে করছেন যারা প্রেসিডেন্ট ট্রাম্পের, যেসব কংগ্রেশনাল প্রার্থীরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই কড়া অভিবাসন নীতিকে সমর্থন করবে তাদেরকে ভোট দেবো না। তাহলে সব কংগ্রেশনাল প্রার্থী তো চাইবেন যে তার জায়গাটাতে, তার কংগ্রেশনাল আসনে অন্তত তিনি জিতে আসতে। তারা কি এখন প্রেসিডেন্টের উপর চাপ প্রয়োগ করার মতো, তাকে কনভিন্স করার মতো, তাকে বোঝানোর মতো, তাকে একটু তেল দিয়ে হলেও যদি বুঝিয়ে বলা, ভাই একটু থামেন না, কিন্তু আমি থাকবো না, এই কাজটাতে তারা যাবেন নাকি সেই সাহসের দিকে তারা হাঁটবেন না? আমরা এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় আসার আগেই আমেরিকার মানুষ কিন্তু বুঝতেছিল যে এটা একটা অথরিটারিয়ান গভর্নমেন্ট হবে, এবং সেটির প্রতিফলন উনি ইমিগ্রেশন বলেন, ট্যারিফ বলেন, যুদ্ধ বিগ্রহ বলেন, প্রথমে চেষ্টা গাজাকে দিয়ে শুরু করলো, অত্যন্ত পজিটিভ, সবাই হ্যাপি। পরবর্তীতে নোবেল প্রাইজ, তারপরে রিসেন্টলি আবার গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা, রাইট ট্যারিফ, ভেনেজুয়েলা, হ্যাঁ। তারপরে ইরান, এরপরে পোপ পর্যন্ত বাদ যায় নাই। গত সপ্তাহে যে ফাইটটা, মানে টাগ অফ ওয়ার। তো সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে এখানে মানুষ যারা কিছুটা ধর্মকর্ম করে, এই যে পোপের যে বিষয়টা, হুম, এটাও বিরাট একটা এফেক্ট কিন্তু করবে। কারণ ভোট দিতে গেলে বাক্সের কাছে যখন যাবে, আপনি যখন সিলটা মারবেন অথবা টিক মার্কটা দিবেন, দেন ইউ উইল থিঙ্ক। তখন রিলিজিয়ন আসে, তখন পরিবেশের বিষয়টা আসে, তখন অর্থনীতির বিষয়টা আসে। তো এই যে সব কিছু কিন্তু অ্যাড হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার। এবং ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টা, ওনাকে যে কন্ট্রোল করবে, এই যে আপনি বলছেন রিপাবলিকান বিভিন্ন সেনেটর অথবা কংগ্রেসম্যান যারা প্রার্থী হচ্ছে, যতটুকু জানি গত সপ্তাহেও যে ইরানের সাথে যে যুদ্ধটা ভালো যাচ্ছে না, হুম, হুম, বা এই যুদ্ধটা যে আমেরিকার ইকোনমিকে, এবং নট অনলি দ্যাট, এই যে জিসিসি কান্ট্রি যেগুলোতে আমেরিকার বেস ছিল, আজকে সেই বেসগুলো কিন্তু গুটাই ফেলতে হবে। ওখান থেকে এই যে আমেরিকার যে $39 বিলিয়ন, যে ট্রিলিয়ন, যে যে লোন, সেই লোনগুলোকে সাপোর্ট করার জন্য ওই দেশগুলোর বিজনেস সাপোর্ট অত্যন্ত প্রয়োজন। সুতরাং একদিকে কিন্তু এফেক্ট হচ্ছে না, বিভিন্ন দিকে এফেক্ট। এই জিনিসগুলো কিন্তু মানুষ চিন্তা করতেছে, এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও শঙ্কিত যে যদি ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পায় হাউস এবং সেনেটে, তাহলে ডেফিনেটলি হি উইল ফেস ইমপিচমেন্ট। এই জিনিসটাকে কিন্তু রোধ করার জন্য গত 2 দিন ধরে, এখন আরেকটা জিনিস সেটা হলো বাজেট। যে আপনি যে ইরানের সাথে যে বিষয়টা বিশেষ করে আসে, যে তারা বিশ্বাস করতে পারছে না, এবং বারবারই তাদেরকে ধমক দেওয়া হচ্ছে, যেটি আপনি প্রথমে বললেন। এই যে ধমকটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ কিন্তু পছন্দ করে না। আপনি এই যে সব বিষয়গুলো নিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে ওনাকে কথাগুলো কিন্তু শোনানো, অ্যাডভাইস নিশ্চয়ই দিচ্ছে, ইন্টেলিজেন্স দিচ্ছে, আর্মি দিচ্ছে, পলিটিক্যাল লিডাররা দিচ্ছে, কিন্তু কতটুকু যে উনি শুনছেন সেটা হলো বিষয়। এবং ইমপ্লিমেন্টেশন তো আসছে ওনার কাছ থেকে। ফলে আহ, এটার যে অনেকগুলো বিষয় একটা নেগেটিভ ইমফেক্ট হচ্ছে, এটা কিন্তু খুব ক্লিয়ার, যেটা প্রফেসর সাহেব অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে অশনি সংকেত, আসলে অশনি সংকেতই দেখা যাচ্ছে। খুব ছোট্ট করে ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে জানি, সেটা হলো নির্বাচনের আগেও তো আপনারা কোনো আশা দেখেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এখন মধ্যবর্তী নির্বাচনের আগেও হয়তো কোনো আশা দেখছেন না। মানে এটা তো আসলে এমন একজন প্রেসিডেন্ট যিনি অনেক নাটকীয়তা জানেন। মানে শেষ পর্যন্ত কি মনে হয় মধ্যবর্তী নির্বাচনে তিনি কোনো না কোনো একটা নতুন কৌশলে উতরে যাওয়ার চেষ্টা করবেন কিনা?
সেটা তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারেক্টারিস্টিক্যালি উনি তো চেষ্টা করবেন, কিন্তু এটা কিন্তু জুয়েল, এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন না, এটা প্রেসিডেন্ট ইজ নট এ ক্যান্ডিডেট। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং সব জায়গায় কামালা হ্যারিসও দাঁড়াচ্ছে না, কামালা হ্যারিস তো যাবে। দাঁড়াচ্ছে না, তাই না? এখন এটা হলো রুটি রুজির ব্যাপার লোকজনের, তার কনফিডেন্স, আমাদের প্রেসিডেন্টের ক্রেডিবিলিটির ব্যাপার, রাইট? এটা অনেকের কাছে এখন অসম্মানজনক পৃথিবীর যে গিয়ে বলা আর কি, কারণ যেভাবে উনি ব্যবহার করছেন, যেভাবে যেসব কথাগুলো বলেছেন, আমি তো রিপাবলিকান কিছু লোকের কথা শুনেও বলতেছি একটা সিভিলাইজেশন কি করে বলছে, হোয়াট ইজ দিস, এটা কি হচ্ছে, এটা ব্যাপারটা কি, আমাদের প্রেসিডেন্ট কেন বলবে? কিন্তু ব্যালটে তো তিনি নেই, ব্যালটে তো লোকাল কংগ্রেশনাল প্রার্থী আছেন। হ্যাঁ সেটাই, সুতরাং এটা ওনার ইম্প্যাক্টটা আমার মতে ও ব্লাইন্ড হওয়ার মতো ওনার হাতে আর কোনো তুরুপের তাস নাই, কারণ ডিসক্রেডিট এমন ভাবে হয়েছেন উনি, রাইট? ওই আমেরিকা ফার্স্ট তো ক্যান্সেল, এখন নো মোর আমেরিকা ক্যান্সেল। পিপল রিপাবলিকানরাই বলতেছে, রিপাবলিকান টক শো হোস্টরাই বলতেছে যে আমেরিকা ফার্স্ট ইজ নো লঙ্গার এক্সিস্টিং। সুতরাং ওটাই হলো তার 1 নম্বর তুরুপের দেশ। এন্ড মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, গ্রেট অ্যাগেইন মানে রেশিয়াল আর কি, যে হোয়াইট আমেরিকাকে বানাওয়া, সেই জিনিসটাও এখন আস্তে আস্তে ব্রাউনের সংখ্যা বাড়তেছে, সেই জিনিসটাও এখন হচ্ছে না। কারণ মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের জন্য আপনার যে বেস দরকার, রাইট উইং বেস, রাইট উইং বেসটা আপনার ফ্র্যাকচার হয়ে গেছে এখন, কারণ রাইট উইং বেসের মধ্যেই অনেকেই টক শো হোস্টরা সরে আসছে। সুতরাং এই আমার মনে হয় যে, আমার ধারণা ভাই, এখন তো রাজনীতিতে এমন একটা জিনিস যে কোন সময় কি হয়, কোন তালে কোন দিকে যায়, বাট আমরা যেটা এখন অ্যানালাইজ করে যা দেখতে পাচ্ছি, যে হিসাবে আমি যদি মনে করি যে ওনার ব্যক্তিগত যেভাবে উনি ওয়ার নিয়ে, ইমিগ্রেশন নিয়ে, ওনার কথাবার্তা নিয়ে, কথাবার্তায় মানুষ আর তার উপর সেই 2024 এর কনফিডেন্স আর এখন আর নাই। যে ওই যে ভাই বললেন যে 30-এর মতো নিচে চলে আসছে, সোনার সেটা চলে আসছে। সুতরাং আমার মনে হয় যে এটা একটা চেঞ্জ হয়তো হবে। আমি মিরাকল আমি দেখছি না, আমি এখনো অশনি সংকেত দেখতেছি। আমি আস্তে আস্তে আসলে আমরা হয়তো আরো সক্রিয়ভাবে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ফোকাস করার কথা ছিল, কিন্তু আমাদেরকে বারবার এই অনুষ্ঠান কিংবা সব জায়গাতেই পশ্চিমা মিডিয়া, আমেরিকার মিডিয়া, ইভেন বাংলাদেশের মিডিয়া ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। তো দিনে দিনে হয়তো আরো মধ্যবর্তী নির্বাচনের বিষয়গুলো দর্শকদেরকে আমরা আপনাদের মাধ্যমে আরো বেশি স্পষ্ট করার চেষ্টা করব, ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের সময় আজকের মতো শেষ। অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, আপনাদের মূল্যবান মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।